ইনকলাব জিন্দাবাদ। আপনি কে? আমার কাছে এসেছেন কেন? কোনো চালাকি করলে কিন্তু গুলি করে খুলি উড়িয়ে দেবো একদম। Halt! In the name of the crown, take another step and I shall be forced to open fire! Vande Mataram! নমস্কার শ্রোতা বন্ধু, শুনছেন থ্রিলার ডেন। স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের আজকের বিশেষ নিবেদন লেখক অনির্বাণ ভট্টাচার্যের লেখা গল্প ধূমকেতু। জেনারেল ডায়ারের কণ্ঠ গর্জে ওঠে। জালিয়ানওয়ালাবাগের ভিতর সমবেত জনতা কিছু বুঝে ওঠার আগেই সেই শব্দ ছাপিয়ে চতুর্দিকের দেওয়ালে দেওয়ালে অজস্র রাইফেলের শব্দ প্রতিধ্বনিত হয়। কেউ গুলির আঘাতে তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে, কারোর শরীরে ধাতব গুলি বিঁধে গেলেও পলকের মধ্যে প্রাণ কেড়ে নেয় না। তাদের আর্তনাদ গোটা পাঞ্জাব প্রদেশের আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে। রক্তে ভিজে যায় মাটি, বারুদের গন্ধে শ্বাস নেওয়া হয়ে ওঠে কঠিন। কিছুক্ষণের মধ্যেই এক মাঠ প্রাণচঞ্চল শিখ জনতা পরিণত হয় নিথর নীরব মৃতদেহের স্তূপে। আজও চোখ বন্ধ করলেই সেই দমবন্ধ করা কান্নার রোল ভেসে আসে বীর প্রতাপের কানে। আপনজন বিয়োগের যন্ত্রণা কাতর কণ্ঠস্বরগুলো সেই থমথমে মুখ আর পাঞ্জাবের নালায় নালায় ভেসে যাওয়া ফ্যাকাশে হয়ে ওঠা পচা গলা মৃতদেহগুলো আজও চোখের সামনে ভাসে। সেই জঘন্য স্মৃতি, ওই নিদ্রাহীন রাত কোনো দিন তার পিছু ছাড়েনি। এই ভারতবর্ষের বুক থেকে যতদিন না ইউনিয়ন জ্যাক সরিয়ে তেরঙ্গা ওড়ানো যাবে, ততদিন এই নারকীয় হত্যাকাণ্ডের কবল থেকে নিজেকে বের করে আনতে পারবে না সে। স্যার, স্যার, পুলিশ। হ্যাঁ, সে কি? এক ছাত্রের ডাকে ঘোর কাটে বীর প্রতাপের। একটা ক্লাস নিয়ে ফিরে স্টাফ রুমে বসে সামনের টেবিলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিল সে। কয়েক রাত ভালো করে ঘুম হয়নি, তাই একটু তন্দ্রা মতো এসেছিল। ও তাকিয়ে দেখে দশম শ্রেণীর তারকনাথ সেন এসে দাঁড়িয়েছে। ছেলেটার চোখে মুখে উদ্বেগ, উৎকণ্ঠায় তার হাত পা থরথর করে কাঁপছে। এই বঙ্গ সন্তানের সঙ্গে অন্যান্য ছাত্রদের থেকে একটু বেশি ভাব প্রতাপের। সে নিজে বহুদিন বাংলায় কাটিয়েছে, দিব্যি বাংলাও বলতে পারে, অন্তত লোকে তাই জানে। হরিদ্বারের এই স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে এই ছাত্রটির সঙ্গে স্বাভাবিক নিয়মেই ওর ঘনিষ্ঠতা বেড়ে উঠেছে, ভাষাগত ভালোবাসার কারণে। এত হাঁপাচ্ছ কেন? শান্ত হও, পরিষ্কার করে বলো কি হয়েছে। স্যার, পুলিশ এসেছে। ব্রিটিশ রাজের বিরুদ্ধে নাকি জমায়েতে আমাদের স্কুলের কয়েকজন ছাত্রকে দেখা গেছে স্যার। এক মিনিট, পুলিশ কিভাবে জানলো যে তারা আমাদের স্কুলের ছাত্র? শুনলাম স্যার, ওদের কোনো এক গোপন চর নাকি ওই ছেলেদেরকে শনাক্ত করেছে। অফিসার বলেছেন যদি প্রমাণ পাওয়া যায় তাহলে সেই ছাত্রদের নাকি হাতে নাতে গ্রেফতার করবেন। ওরা কাদের ওপর সন্দেহ করছে কিছু জানো? হ্যাঁ স্যার, মনে হচ্ছে পুরন্দর, শহীদুল আর চৌহানকে সন্দেহ করেছে পুলিশ। অবশ্য ওরা এখনও স্পষ্ট করে জানায়নি কিছু। কিন্তু স্যার, স্কুলের অন্য স্যারেরা এই নিয়ে কিচ্ছু বলছেন না। পুলিশ তল্লাশি চালানোর নাম করে আমাদের সমস্ত জিনিসপত্র তছনছ করে দিচ্ছে। আর আমার মনে হচ্ছে স্যার, ওরা আমাদের এই 3 বন্ধুকেই টার্গেট করেছে। প্রমাণ না পেলে ওদেরকে তুলে নিয়ে যাবেই। আপনি এক্ষুনি একবার চলুন না স্যার। দেখুন, আপনি না গেলে ওদেরকে বাঁচানো যাবে না। এই ভারত ছাড়ো আন্দোলন দমানোর জন্য লালমুখোরা খ্যাপা কুকুরের মতো হয়ে উঠেছে। আপনি একবারটি চলুন স্যার, প্লিজ। চলো তো গিয়ে দেখি, বাচ্চা ছেলেগুলোর ওপর এভাবে অত্যাচার করার অধিকার তারা পায় কি করে। তবে মাথায় রেখো, তুমি কিন্তু ওখানে গিয়ে কোনো রকম কোনো কথা বলবে না। যা বলার আমি বলবো। বন্ধুদের বাঁচাতে গিয়ে এমন কোনো কাজ করে বসো না যাতে তোমার জীবনটা তছনছ হয়ে যায়। মনে থাকবে? হ্যাঁ স্যার। স্টাফরুম থেকে বেরিয়ে স্কুল বিল্ডিং ছাড়িয়ে স্কুলের বিশাল খেলার মাঠ পেরিয়ে পেছন দিকে ছাত্রাবাসের কাছাকাছি পৌঁছতেই কয়েক মুহূর্ত থমকে দাঁড়ায় বীর। জায়গাটা লোকে লোকারণ্য। হোস্টেলের বারান্দায় স্কুলের শিক্ষকরা মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছেন। প্রধান শিক্ষক হরনাথ শাস্ত্রীও
নির্বাক দর্শকের মতো চুপচাপ সব দেখছেন। একজন ব্রিটিশ অফিসার বিরাট হম্বিতম্বি করছেন, মনের মধ্যে গোটা বিষয়টা সাজিয়ে নিয়ে সেদিকে এগিয়ে গেল বীর। হোস্টেলের ভেতর স্টুডেন্ট রুমগুলোই পুলিশের হাবিলদাররা সবকিছু লণ্ডভণ্ড করে দিচ্ছে। টান মেরে বিছানার চাদর, গদি, জলের কুঁজো, ঘটি, বাটি, বই, খাতা, দোয়াত সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিচ্ছে মেঝেতে। এক জায়গায় একটা গীতা ঘরের কোণে বাজে কাগজের স্তূপের পাশে এসে পড়েছিল। সেটাকে কুড়িয়ে নিয়ে ময়লা ঝাড়তে ঝাড়তে প্রধান শিক্ষক হরনাথ শাস্ত্রীর দিকে এগিয়ে গেল সে। তারপর তার চোখে চোখ রেখে বলল, শাস্ত্রীজি, পুলিশ কাট খান। আমাদের ছাত্রাবাসে যারা থাকে তারা কোনো চোর বা খুনি নয়, ওরা নিষ্পাপ শিশু। ওদের ঘরে এভাবে তল্লাশি চালানোর মানেটা কি? একটি শিক্ষাঙ্গনে বন্দুকধারী পুলিশের প্রবেশে আপনি কোনো বাধা দিলেন না। हम क्या कर सकते हैं बताइए? वे लोग वारंट लेकर आए हैं। पुलिस के पास सूचना है कि हमारे कुछ छात्र भारत छोड़ो आंदोलन में सम्मिलित हुए थे। अब ब्रिटिश शासन का स्पष्ट आदेश है, जो भी विद्यार्थी इस आंदोलन में लिप्त पाए जाएं, उन्हें तत्काल गिरफ्तार किया जाए। ये एक शासकीय आदेश है। यदि हम इसके विरुद्ध कुछ कहते हैं तो वो अवैध ठहरेगा। हम मजबूर हैं, कुछ नहीं कर सकते। আচ্ছা, সরকারি হলফনামার বিরুদ্ধে কথা বলা বেআইনি, আর আমাদের ফুলের মতো নিষ্পাপ ছাত্রছাত্রীদের ওপর চোর জোচ্চোরের মতো তল্লাশি চালানোটা খুব আইনি, তাই না? আচ্ছা ঠিক আছে, যদি ধরেও নিই যে আমাদের কিছু ছাত্রছাত্রী ভুলবশত আন্দোলনে জমায়েত করেও ছিল, তাতেই বা কী এসে যায়? ওরা তো ছোট, ওদের বুদ্ধি কম, ওদের একবার সাবধান করে ছেড়ে দিলেই তো চলতো। তা না করে এভাবে জুলুমবাজির মানেটা কি? ব্রিটিশ অফিসার এতক্ষণ চুপচাপ শুনছিলেন। এবার তিনি শাস্ত্রীজিকে জিজ্ঞেস করলেন, Who is this man? ये कौन है? I am Veer Pratap Singh, a teacher of this institution. Then, Mr. Teacher, do instruct your pupils in the virtues of civilization. Teach them arithmetic, the Queen's English, the natural sciences, and above all, how to be loyal, upstanding subjects of the empire. But do not, I repeat, do not fill your heads with thoughts of rebellion. May I ask you, sir, what justifies this disturbance? And why are you ransacking the students' belongings and disrupting their studies? Well then, if you must know, we bear a warrant to search this place and every scrap these natives possess. We don't need your permission, nor your approval, Mr. Teacher. Okay, so you claim some students joined the protest, right? Very well. Then why not search the belongings of the suspects alone? Why turn the entire hostel upside down and strike fear into everyone? Sir, may I remind you, this is an institution of learning. We shape minds here, not breed revolutionaries. Don't you dare teach me what I should or should not do. हम क्या करेंगे उसका हिसाब आपको देने का कोई इरादा नहीं है. Step aside or we'll be forced to arrest you for obstructing official government duty. আচ্ছা, তার মানে এরা মনস্থির করেই এসেছে। তবে আর বুঝেও কোনো লাভ নেই, নিজেদের কাজ না করে এরা যাবে না। সরকারি ফরমান রয়েছে এদের কাছে। নিশ্চয়ই এই স্কুলের কিছু ছাত্র গোপনে ভারত ছাড়ো আন্দোলনে জড়িয়ে পড়েছে। সেই প্রমাণ নিশ্চয়ই ব্রিটিশ অফিসারের কাছে আছে, না হলে ওরা স্কুলে ঢুকে এতটা গায়ের জোর দেখাতে পারতো না। আর কথা না বাড়িয়ে একপাশে সরে দাঁড়ায় সে। এমন সময় একজন হাবিলদার একটা বাক্স থেকে বেশ কিছু হাতে লেখা পোস্টার নিয়ে বেরিয়ে এসে বলল, স্যার, ये देखिए। What happened? What now, Mr. Teacher? Lost for words, are we? শিক্ষকদের মুখ থমথমে হয়ে গেছে। এক বড় বিপর্যয় নেমে আসতে চলেছে তা বুঝতে আর কারো বাকি নেই। গোটা ভারত জুড়েই তরুণ তরুণীদের নিকেশ করে ফেলা হচ্ছে না জানিয়ে। ভারত ছাড়ো আন্দোলনে ব্রিটিশ রাজের পায়ের তলা থেকে মাটি একটু একটু করে সরতে আরম্ভ করেছে। তারা কড়া হাতে এই আন্দোলন দমন করতে চেষ্টা করছে। বিভিন্ন নালায় নর্দমায় পড়ে থাকতে দেখা যাচ্ছে কচি কচি ছেলে মেয়ের লাশ।
এখানে তো তবু ওরা ওয়ারেন্ট নিয়ে এসেছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেসবের বালাই থাকছে না। অফিসার ছাত্রদের দিকে এগিয়ে গেলেন। সমস্ত ছাত্রদের এক জায়গায় জড়ো করা হয়েছে। Who was this? Kiska hai ye? ছাত্ররা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কেউ কোনো কথা বলছে না, সকলের মুখ শুকিয়ে গেছে। এবার অফিসার তারকনাথের কলার চেপে ধরল। Tumhara hai? তারকনাথ এই অকস্মাৎ আক্রমণে থতমত খেয়ে গেছে। তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। প্রধান শিক্ষক শাস্ত্রীজি এগিয়ে এসে বললেন, नहीं नहीं, आप गलत समझ रहे हैं। तारकनाथ तो यहाँ के एक सरकारी अधिकारी के सुपुत्र हैं। उनके पिता स्वयं ब्रिटिश शासन की सेवा में नियुक्त हैं। वह बालक ऐसा कोई कार्य कर ही नहीं सकता, बिल्कुल असंभव है। So what? At the end of the day, they are all just natives. I don't trust a single one of them. A nation of liars and lawbreakers, the lot of them. কথা শেষ হওয়ার আগেই তারকনাথের পেটে সজোরে ঘুষি মারল সেই অফিসার। যন্ত্রণায় কাতরে উঠে পেট চেপে ধরে এলিয়ে পড়ল ছেলেটা। ওই সাহেবী ঘুষিতে তার মুখ দিয়ে রীতিমতো গ্যাজলা বেরিয়ে এসেছে। বীর প্রতাপ ওকে বাঁচাতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার আগেই ব্রিটিশ বুটের এক বিরাট আঘাত নেমে এলো তারকনাথের মুখের উপর। Scoundrel! But I have done nothing, sir. আমি কিছু করিনি। আপনি বিশ্বাস করুন, ওসব আমার নয়, ওসব আমার নয়। Then who did this? Kaun kiya hai ye sab? ছাড়ো আমাকে! Stop it, please! Stop it! You have no right to treat my students this way. ছাড়ো! বীর প্রতাপ তারকনাথকে ধরতে ছুটে গেল। দুজন হাবিলদার ওকে চেপে ধরল। Do not interfere in my duty. This is your final warning. তোমরা কেউ ভয় পেও না, আমি আছি তোমাদের সঙ্গে। আর সবাই চুপ করে থাকতে পারে, কিন্তু আমি চুপ করে থাকবো না। আমি জানি তারকনাথ এসব কাজে যুক্ত নয়। ও তোমাদের বন্ধু। ওকে এভাবে মার খেতে দেখেও তোমরা চুপ করে থাকবে? তোমরা যদি কেউ সমাবেশে গিয়েও থাকো, তাহলেও তোমরা এমন কোনো অপরাধ করনি যার জন্য তোমাদের অ্যারেস্ট হতে হবে। সত্যিটা স্বীকার করো। যেই এই কাজ করে থাকো, সে নিজের সত্যিটা স্বীকার করার সাহস দেখাও। অফিসার এবার নিজের লাঠিটা বার করলেন। সেই লাঠির ডগাটা আঙুলে ঘষতে ঘষতে বললেন, Speak up! Speak up! Speak up, you wretched scoundrel! বলেই সজোরে সেটা বসিয়ে দিলেন তারকনাথের পায়ের গোছায়। যন্ত্রণায় কুঁকিয়ে উঠল সে। অফিসার আরেকবার দেখলেন বাকি ছাত্রদের দিকে। তারপর তারকনাথকে টেনে তুলে লাঠিটা তার হাতের মাঝে ঢুকিয়ে জোরে চাপ দিলেন তিনি। মরমর করে শব্দ হলো একটা। লাঠি নয়, সম্ভবত তারকনাথের হাতের হাড় ভেঙে গেছে। কাটা পাঁঠার মতো ছটফট করে উঠল ছেলেটা। তার সেই যন্ত্রণা চোখে দেখা যায় না। গোটা স্কুল বাড়ি, ছাত্রাবাস ওর আর্তনাদে কেঁপে উঠল। অফিসার আবার দেখলেন বাকি ছাত্রদের দিকে। না, কেউ কোনো উচ্চবাচ্য করছে না। সবাই এদিকে তাকিয়ে থাকলেও, সবার মুখ ভয় থমথমে হয়ে থাকলেও, সকলের চোখ থেকে টপ টপ করে জল পড়লেও কেউ কোনো কথা বলছে না। Speak out, you devil! Don't try my patience! দাঁড়ান, ওকে মারবেন না। ও আমাদের সঙ্গে আন্দোলনে যোগ দেয়নি। শুধু ওকে মারবেন না। তারকনাথের এড়িয়ে পড়া শরীরটা বাজে কাগজের মতো ছুঁড়ে বারান্দার এক প্রান্তে ফেলে দিল অফিসার। তারপর জিজ্ঞেস করল, I have information that there were 3 students from the school involved. 3 students hai. Ek to ye hai. The baki do kaun hai? Batao! এবার চৌহান আর পুরন্দর ওর পাশে এসে দাঁড়ালো। অফিসারের ঠোঁটে হাসি ফুটেছে। সে এগিয়ে গেল ওদের 3 জনের দিকে। শাহিদুলের কলার ধরে লোকটা বলল, Right then, move out. Wait. Where are you taking them? We are placing them under arrest. Take them away. But they are not hooligans. If you nick them, their whole lives will be ruined. Please let them go. Okay, I give you my word. They won't get involved in this sort of things again. Best you keep yourself out of this, Mr. Teacher. It would be wise. অফিসার এবং তার দলবল ওদের ঠেলতে ঠেলতে ছাত্রাবাস থেকে বের করে
পুলিশের জিপের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। বীর প্রতাপের সামনে এসে শহীদুল ওর চোখে চোখ রেখে দাঁড়ায়। তারপর মাথা নিচু করে ওর পায়ে হাত দিয়ে প্রণাম করে ছেলেটা। প্রতাপ বুঝতে পারে প্রণাম করার অছিলায় ওর জুতোর ভেতর একটা চিরকুট গুজে দিয়েছে শহীদুল। সে কোনো কথা না বাড়িয়ে ওর মাথায় হাত রেখে বলে, তুমি চিন্তা করো না, আমি ঠিক তোমাদের বের করে আনবো। আজই আমি উকিলের সাথে কথা বলছি, একদম ভয় পেও না তোমরা। আমরা দেশমাতা নির্ভীক সন্তান স্যার। বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। পুলিশের জিপ 3 ছাত্রকে তুলে নিয়ে ধীরে ধীরে বেরিয়ে যায় স্কুলের চৌহদ্দি ছাড়িয়ে। শিক্ষকরা যে যার কাজের উদ্দেশ্যে চলে গেলেন। বীর প্রতাপ চুপ করে দাঁড়িয়ে থাকে নিজের জায়গায়। তারপর ছাত্রাবাসের বারান্দা ফাঁকা হয়ে গেলে জুতো থেকে সেই চিরকুট বের করে সে দেখে তাতে লাল পানের পিক দিয়ে লেখা রয়েছে, ঠিক রাত 8টায় থানার পিছনে। কে পাঠিয়েছে এই চিঠি? এই হরিদ্বারে পরিষ্কার বাংলায় এমন এমন গোপন চিরকুট শহীদুলের মাধ্যমে পৌঁছে দিল কে? আর রাত 8টায় কী করতে চলেছে? আর কেনই বা আমাকে থানার পিছনে যেতে হবে এত রাতে? রাত হয়েছে। থানার পেছনে এই অন্ধকার গলিতে গত প্রায় মিনিট 10 ধরে দাঁড়িয়ে রয়েছে বীর প্রতাপ। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তখন থেকে। দূর দূর, এই বৃষ্টির মধ্যে আর কতক্ষণ অপেক্ষা করব? না না, এভাবে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। কে? আগুনে আগুন জ্বলে, হৃদয়ে জ্বলে কিসে? এই লাইন তো সকলের জানার কথা নয়। এটা কোনো ফাঁদ নয় তো? আগুনে আগুন জ্বলে, হৃদয়ে জ্বলে কিসে? এটা তো সেই সাংকেতিক লাইন। একই গোষ্ঠীর 2 অচেনা সদস্য যখন মোলাকাত করে তখন একজন লাইনের অর্ধেক বলে এবং অপরজন লাইনটিকে সম্পূর্ণ করে। আমাদের গোষ্ঠীর লোকজন ছাড়া এই লাইন জানা আর তো কারো কম নয়। সুরক্ষার খাতিরে গোষ্ঠীর নেতারা এই লাইন বানিয়েছিলেন। পরাধীনতার জ্বালা এসে মারে পিষে পিষে। শোনো বীরেন্দ্র, তোমার আত্মগোপন করে থাকার দিন শেষ হয়েছে। অগ্নিচক্র গোষ্ঠীর সদস্যদের আরও একবার অ্যাক্টিভ করে তোলা হচ্ছে। জানি তুমি এতদিন বীর প্রতাপ সিংহের ছদ্মবেশেই হরিদ্বার স্কুলে শিক্ষকতা করছিলে, তবে এবার তোমায় একটি বিশেষ দায়িত্ব দেয়া হচ্ছে। এই নাও, ধরো এই চিরকুটটা। কিন্তু কাজটা কার? অগ্নিচক্রের? আইএনের। সুভাষচন্দ্র, নেতাজি? এবার নিজের কাজটা বুঝে নাও। তোমাকে একটা চুক্তিপত্র খুঁজে বার করতে হবে। তার প্রাথমিক সংকেত এই চিরকুটে দেয়া রয়েছে। এর বেশি কিছু আমার আর বলার নেই। তোমার ছাত্ররা নিশ্চয়ই এই থানাতেই বন্দি আছে। ঘাড় নেড়ে সম্মতি জানায় বীর প্রতাপ। লোকটা সঙ্গে সঙ্গে নিজের চাদরের তলা থেকে 2 হাতে 2টো বোম বের করে, হাতে বানানো ঘরোয়া পেটো। আজ রাতেই তুমি হরিদ্বার ছেড়ে পালাবে। এই সংকেত উদ্ধার করবার জন্য এবং চুক্তিপত্র খুঁজে বার করবার জন্য তোমাকে 1 মাস সময় দেয়া হবে। তার মধ্যে কাজটা করতে না পারলে ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। কিন্তু আমার ছাত্ররা? আমি জানি, ওদের এইভাবে ফেলে রেখে তুমি যেতে পারবে না। শহীদুল আমাদের অগ্নিচক্রের অন্যতম নবীন সদস্য হয়ে উঠেছে। ওর মাধ্যমেই তোমার সমস্ত খবরাখবর আমরা পেতাম। ওকে ছাড়ানো আমাদের কর্তব্য। থানা গুঁড়িয়ে ওদের পালাবার বন্দোবস্ত করে দাও। বাকিটা শহীদুল নিজেই বুঝে নেবে। ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। সে আগন্তুক ছায়ার মতো ওখান থেকে অন্ধকারে মিলিয়ে যায়। চিরকুটটা পকেটে চালান করে সে। মাথার ভেতর গোটা বিষয়টা সাজিয়ে নিতে থাকে। এমন সময় থানার ভেতর থেকে শহীদুল চৌহান আর পুরন্দর সমবেত কণ্ঠে গেয়ে ওঠে, বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম।
पकड़ो पकड़ो, जाने मत देना, जाने मत देना, जल्दी जल्दी जल्दी। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। প্রবল জোড়া বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা হরিদ্বার। ততক্ষণে পেটোর আঘাতে থানার পেছনের দেওয়াল চূর্ণ বিচূর্ণ হয়ে খসে পড়েছে। রাতের অন্ধকারে আরও একবার এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে বীরেন্দ্র। দেশের জন্য আজীবন লড়াই করেছে সে। আজ স্বয়ং নেতাজির হাতে তৈরি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির তরফ থেকে তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব পূরণ করার জন্য প্রয়োজনে জাহান্নামেও যেতে প্রস্তুত সে। পুলিশের হুইসেল শোনা যাচ্ছে, চতুর্দিকে হইচই শুরু হয়ে গেছে। হরিদ্বারের থানা ভেঙে পালিয়েছে 3 আসামি। চতুর্দিকে শোনা যাচ্ছে মহামন্ত্র, ঘণ্টাধ্বনি। রঙ্গভূমি, নাট্যশালা, যেথায় থাকে ফুলের দল, ছুটতে ছুটতে হঠাৎ দেখা, চোখের দেখায় মনের বল। রাতের মাঝে তারার সাজে, শতেক তারা একসাথে, সকাল হতেই ভাঙবে খেলা, সাঙ্গ হবে এক রাতে। হলদে হয়ে আসা তুলোট কাগজের নথিতে লেখা রয়েছে 6টা লাইন। হরিদ্বার থেকে পালানোর পর বহুবার এই 4টি লাইন পড়ে ফেলেছে বীরেন্দ্র। গত প্রায় 3 বছর ধরে গা ঢাকা দিয়ে হরিদ্বারের একটা স্কুলে শিক্ষকতা করছিল সে। রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছিল বিজ্ঞানের শিক্ষক বীর প্রতাপ। অগ্নিচক্রের নির্দেশ ছিল যে পরবর্তী আদেশ না আসা পর্যন্ত তার প্রত্যেকটি সদস্য সারা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গা ঢাকা দিয়ে থাকবে। এখনো তো অনেক কাজ বাকি, কিন্তু দলের নির্দেশ মান্য করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়ও তো নেই। সারা দেশ জুড়ে ভারত ছাড়ো আন্দোলনের আগুন জ্বলে উঠেছে। কচি কচি বাচ্চারা এই আন্দোলনে সামিল হচ্ছে। গান্ধীজির ডাকে কেবল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসই নয়, শত শত স্বাধীনতাকামী রাজনৈতিক দল ও বৈপ্লবিক দল এবং হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষ এই আন্দোলনে এসে জুড়েছে। এর আগে কোনো সমবেত আন্দোলনের জন্য সরকারকে এতটা ঘাবড়াতে দেখিনি। অবশ্য ইতিমধ্যে ব্রিটিশ সরকার অনেক দিন থেকেই টালমাটাল হয়ে রয়েছে। আমার মন বলছে এই আন্দোলন ঠিকঠাক চালিয়ে যেতে পারলে খুব শিগগিরই একটা নতুন স্বাধীন দিনের দেখা পাবে ভারতবাসী। বীরেন্দ্রর ইচ্ছে ছিল এই আন্দোলনে প্রত্যক্ষ যোগদান করা, কিন্তু সেটা সম্ভব হয়নি। আসলে সে যে সংগঠনের সদস্য, সেই সংগঠনের নিয়ম নীতি ও শৃঙ্খলা অত্যন্ত কঠিন। সেখানে যোগ দেওয়ার আগে সকলকে প্রতিজ্ঞা করতে হয় যে দেশের স্বার্থে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে আমৃত্যু পালন করতে হবে। মাস্টারদা সূর্য সেনের মতো ভয়ঙ্কর সব নেতৃবৃন্দ এই দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় প্রথম এই গুপ্ত সংঘ প্রতিষ্ঠা হয়। সেই দলে যোগদানের পর থেকে দলের প্রতিটি আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছে সে। দলই তাকে নির্দেশ দিয়েছিল গা ঢাকা দেওয়ার জন্য। কোনো একদিন তার কাঁধে একটা কঠিন দায়িত্ব এসে পড়বে, এমনটাই পূর্বাভাস পাওয়া গিয়েছিল। বীরেন্দ্র সেই আশায় গত 3 বছর ধরে দিন গুনছিল। শত ইচ্ছে থাকা সত্ত্বেও কুইট ইন্ডিয়া মুভমেন্টে যোগদান করতে পারেনি। একজন সাদামাটা শিক্ষক হয়ে নীরব দর্শকের মতো থেকেছে। আজ সুযোগ এসেছে দেশের জন্য প্রত্যক্ষভাবে কিছু করার। অগ্নিচক্রের আদেশ পেয়েছি আমি। এক চুক্তিপত্র খুঁজে বার করতে হবে। কিন্তু কিন্তু এ কেমন অদ্ভুত আদেশ! গোলাগুলি নয়, ব্রিটিশদের সাথে প্রত্যক্ষ সমর নয়, কোনো আন্দোলন নয়, কেবল একটা চুক্তিপত্র খুঁজতে হবে। সে তো যে কেউই করতে পারত, কিন্তু আমি কেন? তবে কি অগ্নিচক্র আমার উপর থেকে আস্থা হারিয়েছে? দল কি আমাকে আর সম্মুখ সমরের যোগ্য বলে মনে করছে না? না না না, কোথাও একটা ভুল হচ্ছে আমার। এ তো যে সে আদেশ নয়। এই আদেশ নেমে এসেছে সরাসরি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির তরফ থেকে। ভারতবাসী এবং স্বাধীনতাকামী জনগণের কাছে এই আইনের গুরুত্ব যে ঠিক কতখানি তা সকলেই জানেন। বাংলার বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তৈরি করা এই সৈন্যদল কোনো আদেশ পাঠিয়েছে মানে বকলমে তা তো নেতাজিরই আদেশ। আর হীরমন্যতায় ভোগেনি সে। বুঝতে পেরেছিল তাকে সত্যি এক বিরাট দায়িত্ব দেওয়া হয়েছে। স্বয়ং নেতাজির আস্থাভাজন হওয়ার থেকে বড় পাওনা কেবল স্বাধীনতাই হতে পারে। এই চুক্তিপত্রটা আসলে যে কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। কার সাথে কার চুক্তি? চুক্তিটাই বা কিসের?
কে কোথায় এই চুক্তিপত্র লুকিয়ে রেখেছে? অজস্র প্রশ্ন কুয়াশার মতো ঘিরে রেখেছে এই তুলোর কাগজকে। তার মধ্যে মুক্তোর মতো হস্তাক্ষরে লেখা রয়েছে কতগুলো পঙ্ক্তি। আমাকে এই চিরকুটটা যে পৌঁছে দিয়ে গেল, সে যে অগ্নিচক্রেরই একজন সহ সদস্য, সে ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু এই ধাঁধা নিয়ে সেও তো বিশেষ কিছু বলতে পারল না। শুধু বলল এই লাইনগুলো ধাঁধা সমাধান করতে পারলে তবেই নাকি চুক্তিপত্র পর্যন্ত পৌঁছানো যাবে। রঙ্গভূমি, নাট্যশালা, যেথায় থাকে ফুলের তল, ছুটতে ছুটতে হঠাৎ দেখা, চোখের দেখায় মনের বল। রাতের মাঝে তারার সাজে, শতেক তারা একসাথে, সকাল হতেই ভাঙবে খেলা, সাঙ্গ হবে এক রাতে। না, সত্যি কিছুই বুঝতে পারছি না। এসব বোঝার জন্য বিশেষ মানুষের প্রয়োজন। ট্রেনটা আর কিছুক্ষণের মধ্যেই হাওড়া স্টেশনে ঢুকবে। তার আগেই নেমে পড়তে হবে ওকে। হাওড়া স্টেশনে এখন প্রবল কড়াকড়ি চলছে। খবর রটে গেছে জাপানিরা নাকি যে কোনো মুহূর্তে কলকাতা শহরের উপর বোমা বর্ষণ করতে পারে, তাই কড়াকড়ির পরিমাণও বেড়ে গেছে। এরই মাঝে একজন পলাতক মানুষকে ধরতে পারলে পুলিশ যে অখুশি হবে না তা বলাই বাহুল্য। চলন্ত ট্রেন থেকে এপার ওপার দেখে নিয়ে লাফ দিল বীরেন্দ্র। লোকজন হই হই করে উঠল। নমস্কার, ডাক্তার আলোকলতা সেনগুপ্তের সাথে দেখা হতে পারে? ওই যে উনি এখন শিশুরোগ বিভাগে আছেন, জান। ধন্যবাদ। হাসপাতালের করিডোর লোকে লোকারণ্য। সাধারণত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা এই হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে আসে। বাচ্চাদের কান্না, মহিলাদের হইচই, ওয়ার্ড মেন্ট্রনদের ধমকানিতে জায়গাটা গম গম করছে। বীরেন্দ্র পর্দা সরাতেই দেখতে পেল একজন সুশ্রী ভদ্রমহিলা স্টেথোস্কোপ নিয়ে একটি শিশুর বুক টিপে টিপে দেখছেন। জোরে শ্বাস নাও তো, দেখি বাবু, হাঁ করো তো, হাঁ, হ্যাঁ বড় করে হাঁ করো দেখি। মহিলার চোখে মুখে একটা তেজ আছে, চোখ দুটো ভীষণ আকর্ষণীয়, সহজে চোখ ফেরানো যায় না। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে ভদ্রমহিলা বললেন, কি হয়েছে? আপনি এভাবে ভেতরে ঢুকে এসেছেন কেন? দেখছেন না আমি রোগী দেখছি? দেখা হলে আমি আপনাকে ডেকে পাঠাচ্ছি। যান, এবার বাইরে গিয়ে দাঁড়ান দয়া করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাইরে এসে দাঁড়ায় বীরেন্দ্র। মিনিট খানিক পরে রোগীকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় তার অভিভাবক। তারপর ভেতর থেকে ভদ্রমহিলার গলা শোনা যায়। কই আছেন এখনো? আসুন, ভিতরে আসুন এবার। আসছি। বলুন, কি সমস্যা? আপনাকে দেখে তো মনে হচ্ছে না কোনো সমস্যা আছে বলে। রোগী কোথায়? না মানে আমি তো রোগী দেখাতে আসিনি। এটা একটা হাসপাতাল, আপনি এখানে রোগী দেখাতে আসেননি তো কি করতে এসেছেন? এটা তো আর গড়ের মাঠ নয় যে হাওয়া খেতে চলে এসেছেন। বীরেন্দ্র একবার পর্দার ওপারটা দেখে। একজন নার্স পর্দার বাইরে ডাক্তার দিদির আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। বাইরে ঠিক ঠিক করছে রোগীর ও তাদের আত্মীয় স্বজনদের ভিড়। ও একটু নিচু হয়ে ডাক্তারের দিকে ঝুঁকে আসে। আগুনে আগুন জ্বলে, হৃদয়ে জ্বলে কিসে? অগ্নিচক্র গোষ্ঠীর এই গোপন সংকেত তো সকলের জানার কথা নয়। এসব আপনি কি বলছেন? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আগুনে আগুন জ্বলে, হৃদয় জ্বলে কিসে? পরাধীনতার জ্বালা এসে মারে পিষে পিষে। যাক, তাহলে ঠিক মানুষের কাছে এসেছি। আপনি কে? আমার কাছে এসেছেন কেন? আমার নাম বীরেন্দ্র কৃষ্ণ মুখোপাধ্যায়। অগ্নিচক্র আমাকে একটি বিশেষ বার্তা পাঠিয়েছে। সেই বার্তা সাংকেতিক, অনেকটা ধাঁধার মতো। আমি ব্যাপারটা বুঝতে পারছি না, কিন্তু দলের অনেকের কাছে শুনলাম এই সমস্ত ধাঁধা সমাধানে আপনি বেশ পারদর্শী।
কিন্তু এখানে এসব করা যাবে না। আপনি এক কাজ করুন, বিকেল 5টা নাগাদ একবার বাগবাজার ঘাটে এসে আমার সাথে দেখা করুন, সেখানেই বাকি কথা হবে। বেশ, তাই হবে। আমি ঠিক 5টার সময় বাগবাজার ঘাটে পৌঁছে যাব। কিন্তু ধাঁধাটা কি সেটা যদি একবার বলে যেতেন, তাহলে কাজের ফাঁকে মাথার মধ্যে ওটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারতাম। অবশ্য তাতে যদি কোনো আপত্তি না থাকে। রঙ্গভূমি, নাট্যশালা, যেথায় থাকে ফুলের দল, ছুটতে ছুটতে হঠাৎ দেখা, চোখের দেখায় মনের বল। রাতের মাঝে তারা সাজে, শতেক তারা একসাথে, সকাল হতেই ভাঙবে খেলা, সাঙ্গ হবে এক রাতে। আচ্ছা, আমি তবে চলি। ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতরম। রঙ্গভূমি, নাট্যশালা, অথচ সেখানে ফুলের দল থাকে। এমন কোন নাট্যশালা আছে যেখানে ফুলের দল থাকে? ব্যাপারটা বেজায় জটিল। না, ঠান্ডা মাথায় ভাবতে হবে। দিদি, পরের রোগীকে পাঠাবো? হ্যাঁ হ্যাঁ, পাঠাও। ছুটতে ছুটতে হঠাৎ দেখা, চোখের দেখায় মনের বল। কার সাথে দেখা? চোখের দেখাতেই বল পাওয়া যাচ্ছে কিভাবে? কেই বা ছুটছে? ব্যাপারগুলো যে কোনো বিশেষ ঘটনাকে নির্দেশ করছে তাতে সন্দেহ নেই, কিন্তু ঘটনাটা কি? লোকটার নাম ভীষণ চেনা চেনা ঠেকছে। কোথায় যেন শুনেছি, কিন্তু কোথায় শুনেছি তা কিছুতেই মনে করতে পারছি না। বীরেন্দ্র বীরেন্দ্র না, মনে করতে পারছি না। তবে লোকটার নামে সাংঘাতিক কিছু একটা শুনেছিলাম বলেই মনে হচ্ছে। আবার কাজে মন দেয় আলোকলতা। হাসপাতাল থেকে বেরিয়ে এসেছে বীরেন্দ্র। আপাতত তার হাতে কাজ নেই। হাসপাতালের ঘড়িতে সে দেখেছে সবে বেলা 1:30 বাজে। ডাক্তার ভদ্রমহিলার সঙ্গে দেখা করার কথা 5টায়। ততক্ষণ কি করা যায় ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়ে যায় এই শহরেই এক পুরনো বন্ধুর বাস। গঙ্গার উপকণ্ঠে তার পৈতৃক বাগান বাড়ি। সেখানে গিয়ে বন্ধুর সঙ্গে একবার দেখা করে এলে মন্দ হয় না। শহরটায় অনেকদিন বাদে এলো সে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে শহরটা অদ্ভুত থমথমে হয়ে রয়েছে। জাপানি এয়ার স্ট্রাইকের ভয় গোটা শহর যেন চাদর মুড়ি দিয়ে নিজের শতাব্দী প্রাচীন আভিজাত্য চাকচিক্য আড়াল করে ফেলেছে। শহরে শীত নামছে। ভয়ের আবহাওয়া শুকনো ফেটে ওঠা ঠোঁটের মতো শহরের প্রাণ চাঞ্চল্য কেড়ে নিয়ে একটা ঝিম ধরানো বার্ধক্যের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। গায়ের চাদরটা ভালো করে টেনে নিয়ে বন্ধুর বাড়ির দিকে পা বাড়ায় বীরেন্দ্র কৃষ্ণ মুখোপাধ্যায়। নমস্কার, আপনি কতক্ষণ এসেছেন? তা বেশ খানিকক্ষণ হয়েছে। মাফ করবেন, আমার একটু দেরি হয়ে গেল। আরে ঠিক আছে, গরজটা তো আমার। একটু চা খাবেন তো? ঘাড় নেড়ে সম্মতি জানায় আলোকলতা। শীতের বিকেল। ইতিমধ্যেই গঙ্গার ঘাটে গাছপাড়ার আড়াল থেকে অন্ধকার বেরিয়ে এসেছে। শহরের অপর প্রান্তে নদীর উল্টো দিকে ইতিমধ্যে সূর্য অস্ত গেছে। চায়ের দাম মিটিয়ে 2 ভাঁড় চা নিয়ে আলোকলতার পাশে এসে বসল বীরেন্দ্র। ধুমায়িত চায়ের ভাঁড় বাড়িয়ে দিল মহিলার দিকে। সেই ভাঁড় হাতে নিয়ে আলোকলতা জিজ্ঞাসা করল, এবার বলুন তো, ব্যাপারটা কি? আমি বর্ধমানের ছেলে, যদিও ছোটবেলাটা কেটেছে পাঞ্জাব প্রদেশে। আমার বাবা সেখানকার এক কারখানার ওভারসিয়ার ছিলেন। অবশ্য পরবর্তীকালে আমি এই শহরে ফিরে এসেছিলাম। পড়াশোনা শেষ করে চলে যাই চট্টগ্রাম। সেখানে আমার পরিচয় হয় মাস্টারদার সাথে। দীর্ঘ 10 বছর আমি মাস্টারদার সাথেই ছিলাম। চট্টগ্রামের অস্ত্রাগার লুটের ঘটনায় সরাসরি উপস্থিত না থাকলেও গোটা বিষয়টায় পিছন থেকে সাহায্য করেছিলাম দলকে। মূল ঘটনার 3 দিন আগে মাস্টারদা আমাকে মেদিনীপুরে এসে অগ্নিচক্র গোষ্ঠীতে যোগদান করতে বলেন। তারপর থেকে আপনি ভাগ্যবান।
মাস্টারদা সূর্য সেনের সাথে কাজ করার সুযোগ পেয়েছেন, ওর সংস্পর্শে আসার সৌভাগ্য হয়েছে আপনার। আচ্ছা, তারপর আর কোনোদিন ওর সাথে যোগাযোগ হয়েছে? না, অস্ত্রাগার লুঠের পর মাস্টারদা আত্মগোপন করেছিলেন। প্রায় বছর 3 ধরে বিভিন্ন সরকারি আমলা এবং ব্রিটিশ রাজের শক্ত ঘাঁটিতে আক্রমণ করেছিলেন তিনি। ব্রিটিশ পুলিশ তখন তাকে পাগলা কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে। সেই সময় একবার খবর পেয়েছিলাম উনি নাকি চট্টগ্রামে আমার পরিচিত এক ব্যক্তির বাড়িতে কয়েকদিন ছিলেন। ব্যাস, তারপর তো। অগ্নিচক্রের সঙ্গে আপনার যোগাযোগ হলো কিভাবে? অগ্নিচক্র গোষ্ঠীর প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যেই আমাকে বাংলা থেকে দূরে গা ঢাকা দিতে বলা হয়। আমার ইচ্ছা ছিল না, চেয়েছিলাম এই বাংলা থেকেই দেশ মাতৃকাকে স্বাধীন করার কাজে নিয়োজিত করব নিজেকে। কিন্তু দলের কথা অমান্য করা সম্ভব নয় বলে বাংলা ছেড়ে চলে গেছিলাম। ছোটবেলাটা পাঞ্জাবে কাটার দরুন ওখানকার ভাষাটা বেশ রপ্ত করে ফেলেছিলাম অল্প বয়সেই। নাম পাল্টালাম, হলাম বীর প্রতাপ সিং। গোটা 10 বছর এদিক ওদিক ঘুরে অবশেষে হরিদ্বারের এক স্কুলে শিক্ষকতার কাজ করতে শুরু করেছিলাম। বিশ্বাস করুন সারা দেশে তখন আগুন জ্বলছে। একের পর এক চেনা পরিচিত স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধাদের কর্মকাণ্ড শুনছি। খবর পাচ্ছি তারা কেউ আহত হচ্ছে, কেউ বন্দী হচ্ছে, দেশ মায়ের জন্য প্রাণ উৎসর্গ করছে। আর আমি দাঁতে দাঁত চেপে দলের আদেশ পালন করে চলেছি। ভিতরে ভিতরে ছটফট করতাম। ওই নিরাপদ সুখী জীবন সহ্য হতো না মাঝে মাঝে, তবুও নিজের মনকে আশ্বস্ত করতাম। ভাবতাম একদিন না একদিন ঠিক দেশের জন্য বড় কিছু করার সুযোগ পাবো আমি। অবশেষে সেই সুযোগ এলো, আর তার জন্যই আপনার সাথে দেখা করতে বাধ্য হলাম আমি। আমি জানি এতে আপনাকে অসুবিধায় পড়তে হতে পারে। আপনিও আমার মতন গা ঢাকা দিয়ে দলের আদেশের প্রত্যাশায় বসে রয়েছেন। একজন অগ্নিচক্রের সদস্য আপনার সাথে দেখা করছে, এই খবরটা যদি রটে যায় তাহলে আপনার এই ডাক্তার সাজার ভনিতা নষ্ট হয়ে যাবে। তবে বিশ্বাস করুন, আমি নিরুপায়। দলের তরফ থেকে যে দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে সেই দায়িত্ব আমি একা পালন করতে পারবো না। প্রাথমিকভাবে আমার আপনার সাহায্য ভীষণ প্রয়োজন। একমাত্র আপনিই পারেন আমাকে এ ব্যাপারে সহযোগিতা করতে। দেখুন, আমি দলের একজন সদস্যা, দেশের জন্য কাজ করব বলেই অগ্নিচক্রে যোগ দিয়েছিলাম। দলের নির্দেশেই আমি গা ঢাকা দিয়েছি। আজ দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে যদি আমাকে সকলের সামনে এসে দাঁড়াতে হয় তাহলে আমি তাই করব। আপনি সেসব ভাববেন না। যে কাজে এসেছেন সে কাজটা যদি আমাকে খুলে বলেন তবে আমার ব্যাপারটা বুঝতে সুবিধে হয়। হ্যাঁ, তা তো বলতেই হবে। গোটা ব্যাপারটা আপনাকে খুলে না বললে আপনি বুঝবেনই বা কী করে? আসলে কিছুদিন আগে অগ্নিচক্রের সদস্য হরিদ্বারে আমার সাথে যোগাযোগ করে। সে আমাকে এই চিরকুটটা দিয়ে বলে যে খোদ আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি থেকে আদেশ এসেছে একটা চুক্তিপত্র খুঁজে বার করার। কিন্তু সেই চুক্তি কার কার মধ্যে হয়েছিল, চুক্তিটা কিসের বা সেটা কোথায় আছে ইত্যাদি কোনো কিছুই আমি জানি না। অগ্নিচক্রের সেই সদস্য আমায় জানায় যে এই চিরকুটে লেখা কবিতার মর্মার্থ বের করতে পারলে আমি নাকি সেই চুক্তিপত্র খুঁজে বের করতে পারবো। এই নিন, দেখুন একবার চিরকুটটা। সত্যি বলতে কি, এসব ধাঁধার সমাধান করা আমার কর্ম নয়। তাই আমার সাথে পরিচিত বেশ কিছু অগ্নিচক্রের সদস্যদের আমি জিজ্ঞাসাবাদ করি। অবশ্য তাদের মধ্যে কেউই এর মর্মার্থ বের করতে পারেনি। সকলেরই একই বক্তব্য, এই গোষ্ঠীতে একমাত্র আপনিই পারেন এমন জটিল ধাঁধার সমাধান বের করতে। অগত্যা আপনার শরণাপন্ন হওয়া। এখন আপনি যদি কিছু। রঙ্গভূমি নাট্যশালা, যেথায় থাকে ফুলের দল, ছুটতে ছুটতে হঠাৎ দেখা, চোখের দেখায় মনের বল, রাতের মাঝে তারার সাজে শতেক তারা একসাথে, সকাল হতেই ভাঙবে খেলা, সাঙ্গ হবে এক রাতে। আচ্ছা, কিছু বুঝতে পারলেন? দেখুন, প্রথম 3টি লাইন এখনো বুঝতে পারছি না, কিন্তু শেষ লাইনের একটা মানে সম্ভবত ধরতে পেরেছেন? আমি জানতাম আপনি পারবেন।
সকলের কাছে এ বিষয়ে আপনার অনেক প্রশংসা শুনেছি। অগ্নিচক্রের প্রায় সকলেই এক বাক্যে আপনার মেধার তারিফ করেছিল। বলুন না, বলুন না, কি বুঝতে পেরেছেন? রাতের মাঝে তারার সাজে শতেক তারা একসাথে, অর্থাৎ আমার ধারণা এখানে এমন কিছু ইঙ্গিত করা হচ্ছে যা এই চুক্তিপত্রের মাধ্যমে রাতেই সংঘটিত হবে। সেখানে যাদের মধ্যে চুক্তি তারা সবাই একসাথে রাতের আকাশের তলায় সমবেত হবে বা কোনো বড় কিছু করার জন্য তৈরি হবে। আর আর শেষটুকু? বলছি। তারপর বলছে সকাল হতেই ভাঙবে খেলা, সাঙ্গ হবে এক রাতে। এখানে রাত জুড়ে এমন কিছু কর্মকাণ্ড করার ইঙ্গিত দেওয়া হয়েছে যার ফলে সকাল হতেই তার প্রভাব চতুর্দিকে ছড়িয়ে পড়বে। আইএনের তরফ থেকে যখন এই চুক্তিপত্র খুঁজে বার করার কথা বলা হয়েছে তখন নিঃসন্দেহে ধরে নেওয়া যায় যে ব্রিটিশ রাজের বিরুদ্ধেই কোনো একটি কর্মকাণ্ডের কথা এখানে উল্লেখ করা হচ্ছে। হতে পারে যে সারা রাত জুড়ে শত শত মানুষ এমন একটি কাজ করবে যার ফলে সকাল হলেই ব্রিটিশ সাম্রাজ্য ভেঙে পড়বে, ভারতে নব সূর্যোদয় হবে। কি দেখছেন ওভাবে? না, মানে সকলে ঠিক কথাই বলেছিল। আপনার বুদ্ধির এবং মেধার তারিফ না করে পারা যায় না। একটা প্রচলিত কথা আছে না, সর্বগুণা সম্পন্না। আপনি যেন ঠিক তাই। একজন চিকিৎসক, অত্যন্ত মেধাবী নারী, মানে আপনি গুণেও যেমন সর্বোত্তম, রূপেও তেমনি। আমায় মাফ করবেন, একজন প্রায় অপরিচিত মানুষ হিসেবে এই কথাটা বোধহয় আমার বলা ঠিক হলো না। তবে তবে বিশ্বাস করুন। আপনি ওরকম আমতা আমতা করছেন কেন? আমার প্রশংসাই তো করেছেন। আশা করি বানিয়ে কিছু বলেননি। তারিফ শুনতে সকল নারী পছন্দ করে। অবশ্য আমি যে আপনার উদ্বেগ খানিকটা কমাতে পেরেছি এতেই আমি খুশি। তার জন্য আমার প্রশংসা করার প্রয়োজন নেই। ওর কথা শেষ হতে পারে না, তার আগেই একটা পুলিশের হুইসেল শোনা যায়। সজাগ হয়ে ওঠে বীরেন্দ্র। সে মুহূর্তের মধ্যে নিচের চাদরটা ভালো করে মুড়ি দিয়ে নেয়। তারপর উঠে দাঁড়াতেই দেখতে পায় দুজন হাবিলদার ঘাটের দুদিকের পথ রোধ করে দাঁড়িয়ে আছে। ওর বুঝতে বাকি থাকে না যে কোথাও থেকে খবর লিক হয়েছে। পুলিশের কাছে অগ্নিচক্রের এক সদস্যের শহরে আসার খবর পৌঁছে গেছে। এখান থেকে পালান, শিগগিরই পালান এখান থেকে। আর আপনি? না না না, আপনাকে এভাবে পুলিশের হাতে ফেলে রেখে আমি পালাতে পারবো না। আপনি আমার কথা ভাববেন না, আমার কিচ্ছু হবে না। আপনার এখান থেকে পালানোটা দরকার। আপনি পালান, আপনার কাঁধে এখন অনেক বড় দায়িত্ব। আপনি পালান এখান থেকে। বীরেন্দ্র বুঝতে পারে না কি করবে। একদিকে আইএনের আদেশ, অগ্নিচক্রের কঠিন নিয়ম নীতি, দেশের কাজে লাগার সুযোগ, অন্যদিকে একজন নারীকে বিপদের মধ্যে ফেলে পালানোর মতো কাপুরুষতা। অদ্ভুত দ্বন্দ্ব শুরু হয় তার মনের মধ্যে। আর ততক্ষণেই এই বিপদ ঘটে যায়। বেশ কিছু সংখ্যক পুলিশ ছুটতে ছুটতে আসে ঘাটের দিকে। পালাবার পথ খুঁজে না পেয়ে গঙ্গায় ঝাঁপ দিল বীরেন্দ্র। পেছন থেকে পুলিশের হুইসেলে আওয়াজ ভেসে আসতে থাকে। ওরা এবার আলোকলতার সঙ্গে কি করবে তা বীরেন্দ্রর ভালো মতোই জানা। ওর খবর বের করার জন্য আলোকলতাকে অত্যাচার করা হবে। নদীতে জোয়ার এসেছে, সাঁতার কাটা মুশকিল হয়ে পড়ছে প্রতি মুহূর্তে। কোনো রকমে হাবুডুবু খেতে খেতেও দেখতে পায় একটা ভটভটি চালানো নৌকো এগিয়ে আসছে ঘাটের দিকে। না, ওই নৌকাটার কাছে আমাকে পৌঁছাতেই হবে। যতক্ষণ না চুক্তিপত্র খুঁজে পাচ্ছি আমাকে বেঁচে থাকতেই হবে, বেঁচে থাকতেই হবে আমাকে। গায়ের জোরে হাত পা চালাতে চালাতে সেই নৌকোর কাছাকাছি পৌঁছে যায় বীরেন্দ্র। নৌকোর খোল চেপে ধরে জল থেকে মাথা তোলে সে। প্রবল উত্তেজনায় নদীর স্রোতের বিপক্ষে প্রবল গায়ের জোর ফলানোয় হাঁপিয়ে গেছিল। একটু দম নিয়ে চোখ মেলে তাকায় সে, আর সঙ্গে সঙ্গে তার মাথায় বজ্রপাত হয়। নৌকোর মধ্যে দুজন হাবিলদারের সঙ্গে এক পুলিশকর্মী তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। সে বুঝতে পারে ফাঁদে পড়ে গেছে, আর পালানোর পথ নেই।
প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হয়েছে বীরেন্দ্রকে। চতুর্দিকে কড়া পাহারা। সদ্য ধরা পড়া কয়েদিকে পিটিয়ে তার মুখ থেকে ব্রিটিশ রাজের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়া স্বাধীনতা সংগ্রামীদের খবর বের করে নিতে বদ্ধপরিকর এখানকার জেলার। বীরেন্দ্রকে উল্টো করে ঝোলানো হয়েছে, তার পা দুটো বেঁধে ছাদের থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওকে। মাথা নিচের দিকে করে ঝুলিয়ে দিতেই কিছুক্ষণের মধ্যেই শরীরের রক্ত চলাচল সব মাথার দিকে ছুটে যেতে শুরু করেছে। কানের কাছে ভোঁ ধরে গেছে অল্প সময়ের মধ্যেই। হাত পা দুটো উন্মুক্ত হয়ে ঝুলছে মাটির দিকে। বেশিক্ষণ চোখ খুলে রাখা যাচ্ছে না। অদ্ভুত একটা চাপ তৈরি হচ্ছে কপালে ও মাথায়। চোখ খুলতে ব্রিটিশ উর্দি পরা পুলিশ কর্মীদের দেখতে পাচ্ছে উল্টোভাবে। জেলার সাহেব একটা শক্ত লাঠি নিয়ে এসে সেটা বীরেন্দ্রর থুতনিতে চেপে ধরেছে। সাপের মতো জিজ্ঞাসা করছে, কিরে, খুব পাকনা গজিয়েছে না? এই শহরে কি করছিস? কোন দলের লোক? চুপ করে আছিস কেন? বল, কোন দলের মাল তুই? দলে কে কে আছে? কি মতলব আছিস? বল, বল। একটু জল, একটু জল। জল চাই শুয়োরের বাচ্চা? জল চাই? তোমায় পিটিয়ে তোমার জল নেংড়াবো। শালা বল, শালা বল 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 বল, কোন দলের মাল তুই? বল বল। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কিছু জানিস না? কিছু জানিস না? তাহলে তোকে বাঁচিয়ে রেখে কি লাভ? তুই যদি সত্যি কিছু না জানিস তাহলে তোর মরে যাওয়াই ভালো। বল বল, এখনো সময় আছে তোর কাছে। বল বল। প্রেসিডেন্সি জেলের এই টর্চার রুমের প্রতিটি দেওয়াল বীরেন্দ্রর আর্তনাদে গম গম করে উঠতে লাগল। প্রচণ্ড মারে যন্ত্রণায় পোশাকের মধ্যেই প্রস্রাব করে ফেলেছিল বীরেন্দ্র। উল্টো করে ঝুলিয়ে রাখায় সেই প্রস্রাব তার কোমর, পেট, বুক হয়ে মুখের মধ্যে গড়িয়ে পড়ছিল। জল, জল, একটু জল, একটু জল দিন। জল জল খাবি শুয়োরের বাচ্চা? হ্যাঁ, ওই তো মুতেছিস। গেল 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 গেল, নিজের মুখ গেল, সারা গেল গেল গেল। দাঁতে দাঁত চেপে সেই মার সহ্য করতে থাকে বীরেন্দ্র। তার স্নায়ুগুলো ধীরে ধীরে অবশ হয়ে আসছে। সে বুঝতে পারছে বেশিক্ষণ এভাবে যন্ত্রণা সহ্য করতে পারবে না। পুলিশ কর্মীরাও তাদের এই জেলারের অত্যাচার দেখে রীতিমতো ঘাবড়ে গেছে। জেলার সাহেব অত্যাচার করেন ঠিকই, কিন্তু এতটা বাড়াবাড়ি করেন না কারোর সঙ্গে। তারা বেশ বুঝতে পারছে জেলার সাহেব নিশ্চয়ই ওপর থেকে অর্ডার পেয়েছেন এই বিশেষ কয়েদিকে পিটিয়ে তার থেকে খবর বার করার জন্য। আর 5টা মামুলি স্বাধীনতা সংগ্রামীর মতো যে সে লোক নয় এই কয়েদি। অথবা এর কাছে এমন কোনো খবর রয়েছে যা বার করতে পারলে বিরাট ফায়দা হবে ব্রিটিশ রাজের। গোটা প্রেসিডেন্সি জেল উত্তাল হয়ে উঠেছে বীরেন্দ্রের উপর অত্যাচার দেখে। সমস্ত কয়েদিরা নিজেদের থালা বাটি নিয়ে গড়াদের মধ্যে আঘাত করে বিপুল শব্দ সৃষ্টি করতে শুরু করেছে। सब ये राजनीतिक कैदी तो बिल्कुल ही हाथ से निकल गए हैं सब। जेल के कुछ जगह पे तो पुलिस वालों से सीधा हाथापाई करने लगे हैं। যত দ্রুত সম্ভব এই বেটাকে পিটিয়ে তার মুখ থেকে আসল কথা বের করে ফেলতে হবে। বেশি দেরি করলে ঝামেলা বাড়বে। খবর পৌঁছে গেছে, রাতে তৈরি থাকবে। গেটের তালা খুলে দিলে কোনো দিকে না তাকিয়ে বাঁ দিকের করিডোর ধরে সোজা এগিয়ে যাবে, আর ছোট পাঁচিল টপকে জেলের বাইরে বেরিয়ে যাবে। পাঁচিলের তার কাটা থাকবে,
ওপারে লোক আছে, এসে জায়গা মতো পৌঁছে দেবে তোমাকে। কে? মার খেতে খেতে যখন বীরেন্দ্রর শরীরটা নিস্তেজ হয়ে পড়েছিল, তখন দড়ি খুলে ওর নিথর দেহ নামিয়ে রাখা হয়েছিল কারাগারের এক প্রান্তে। এই কারাগারে সে বাদে অন্য কোনো কয়েদি থাকার হুকুম নেই। মাঝে একবার জ্ঞান ফিরেছিল ওর, কিন্তু প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে আবার জ্ঞান হারিয়েছিল বীরেন্দ্র। এখন জ্ঞান ফিরতেই ও শুনতে পেল কানের কাছে কে যেন কথাগুলো বলে মুহূর্তের মধ্যে সরে পড়ল। কোনো রকমে দেওয়ালে হেলান দিয়ে উঠে বসল বীরেন্দ্র। হরিদ্বারে ধরা পড়া তার ছাত্রদের কথা মনে পড়ে গেল এক নিমেষে। আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে এই অত্যাচার সহ্য করতে পারছি না। আর ওই ছোট ছোট ছেলেগুলো এই নরক যন্ত্রণা না জানি কতটা সহ্য করেছে। গোটা দেশ জুড়ে কত অগন্তি মানুষকে প্রত্যেক দিন মার খেতে হচ্ছে, যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। মাস্টারদার মতন লোককে কতটা অত্যাচার সইতে হয়েছে মরার আগে। নিজের দেশের স্বাধীনতা চাওয়াটা কি অপরাধ? যে দেশটা আমার, যে মাটিতে আমার জন্মগত অধিকার, সেই মাটির জন্য, অধিকারের জন্য কত নিষ্পাপ প্রাণকে বলির মঞ্চে পৌঁছাতে হচ্ছে। নিজেদের ক্ষমতা বজায় রাখার জন্য এই নরাধম ব্রিটিশরা এতটা নৃশংস হতে পারে? কোমরটা টনটন করছে, গায়ে হাতে পায়ে অসম্ভব যন্ত্রণা, ঘাম নিজের প্রস্রাব মাখামাখি হয়ে সারা গা ঘিন ঘিন করছে ওর। এরই মধ্যে কেউ একজন এসে এই নরক থেকে পালাবার মতলব দিয়ে গেল, কিন্তু লোকটা কে তা বুঝতে পারেনি বীরেন্দ্র। ওই লোকটা আদৌ আমাকে সাহায্য করছে তো, নাকি এটাও একটা ফাঁদ? এই নরকে কিছুক্ষণ কাটালে মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যায় সকলের। কে ভালো চাইছে আর কে মন্দ চাইছে তা বোঝা দুরূহ হয়ে ওঠে। জীবনে এমন কিছু সময় আসে যখন ঠিক আর ভুলের মাঝখানে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রেও তাই ঘটল। ও কোনো সিদ্ধান্ত নিয়ে ওঠার আগেই হঠাৎ অন্ধকার করিডোরে একটা ছায়ামূর্তি এসে হাজির হলো। বীরেন্দ্র চুপচাপ বসে বসে দেখছিল। ছায়ামূর্তি করিডোরের দুদিকে দেখে নিয়ে হঠাৎ কি একটা করল। বীরেন্দ্র বুঝতে পারল গরাদের তালা খুলে গেল। সাবধানে যাবেন, আপনি নেতাজির আদেশ পেয়েছেন, আপনি ভাগ্যবান। আমি আপনাকে এটুকু সাহায্য করতে পেরে নিজেকে ধন্য মনে করলাম। বাকি জীবনটুকু এই ভেবে কাটিয়ে দেব যে অনেক কুকাজের মধ্যে অন্তত একটি কাজ করতে পেরেছি যাতে নিজেকে মানুষ বলে পরিচয় দেওয়া যায়। বন্দে মাতরম, ইনকিলাব জিন্দাবাদ। ছায়ামূর্তি যেভাবে এসেছিল সেভাবেই অন্ধকারে মিলিয়ে গেল। এবার সিদ্ধান্তটা সম্পূর্ণ বীরেন্দ্রর। সে যা সিদ্ধান্ত নেবে তার উপরেই আইএনের এই বিরাট পরিকল্পনার ভবিষ্যৎ নির্ধারিত হবে। নিজের জীবন বা মৃত্যু দিয়ে কোনো দিনই শঙ্কিত নয় সে। তবে দেশের স্বার্থে, অগ্নিচক্রের স্বার্থে, আইএনের স্বার্থে এই ঝুঁকিটুকু নিতেই হবে তাকে। দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ায় বীরেন্দ্র। তার সারা শরীরে প্রবল যন্ত্রণা। সোজা হয়ে দাঁড়াতে গিয়ে সে বুঝতে পারল কোমরে যা ব্যথা হয়ে রয়েছে তাতে সোজা হয়ে দাঁড়ানো এক প্রকার অসম্ভব। সন্তর্পণে গরাদের কাছে এগিয়ে গেল বীরেন্দ্র। নিচু হয়ে সেখান থেকে বেরিয়ে একবার দুদিক ভালো করে দেখে নিল সে। কেউ কোথাও নেই। খোঁড়াতে খোঁড়াতে করিডোরের বাঁ দিক বরাবর সোজা এগিয়ে যেতেই সে দেখতে পেল একটা নিচু পাঁচিল দেখা যাচ্ছে। অন্ধকারে বোঝা যাচ্ছে সেই পাঁচিলের উপর বেশ খানিকটা অংশের তারের বেড়া কেটে ফেলে দেওয়া হয়েছে। ওর মনের মধ্যে একটা সংশয় দেখা দিচ্ছিল। সবকিছু এত নিখুঁতভাবে করলো কে? এমন নিরাপদ বন্দোবস্ত কোনো প্রহরী নেই জেলের এই দিকটায়। সত্যি কি কেউ এতটা সাহায্য করতে পারে আমাকে? কিন্তু তখন আর তার ভাবনা চিন্তার সময় নেই তার হাতে। ওই অশক্ত শরীরে কোনো রকমে পাঁচিল টপকে জেলের বাইরে গিয়ে পড়ল বীরেন্দ্র।
একটা বেটে মতো লোক তার জন্য পাঁচিলের ওপারেই অপেক্ষা করছিল। ওকে দেখেই লোকটা ইশারা করলো তার পিছু নিতে। অলিগলির মধ্যে দিয়ে বেশ কিছুটা এগোতেই চমকে গেল সে। খানিকটা দূরে অন্ধকারে গা ঢাকা দিয়ে একজন নারী দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারেও চিনতে অসুবিধা হলো না বীরেন্দ্রর। আলোকলতা? আলোকলতা এখানে এলো কি করে? তবে কি পুলিশ ওকে ধরতে পারেনি? নাকি নাকি এর মধ্যে কোনো অন্য বিষয় রয়েছে? আচ্ছা আচ্ছা, সেই বেটে মতো লোকটা, ওই লোকটা কোথায় গেল? বীরেন্দ্র খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে গেল আলোকলতার দিকে। কাছে যেতেই সে টের পেল অন্ধকারে দাঁড়িয়ে তার অবস্থা দেখে চোখের জল ফেলছে মেয়েটা। এ কি, আপনি কাঁদছেন কেন? আমি ঠিক আছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। খুব অত্যাচার করেছে না? আরে না না। আচ্ছা, আপনি এখানে এলেন কি করে? পুলিশ কি আপনাকে ধরতে পারেনি? ওরা তো চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিল। আপনি আপনি ওখান থেকে পালালেন কিভাবে? ওসব কথা এখন থাকুক, আমাদের হাতে সময় খুব কম। আমি আপনার ধাঁধার সমাধান করে ফেলেছি, সেটাই আপনাকে বলতে এলাম। হ্যাঁ, ধাঁধার সমাধান হয়ে গেছে? আমি খবর নিয়ে জেনেছি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির উচ্চপদস্থ নেতৃত্বের সাথে জমিদার দ্বিজেন্দ্র নারায়ণের খুব বন্ধুত্ব ছিল। যে সমস্ত দেশীয় জমিদাররা ও রাজারা স্বাধীনতার জন্য সরব হয়েছিলেন, তাদের মধ্যে এই দ্বিজেন্দ্র নারায়ণ অন্যতম। দ্বিজেন্দ্র নারায়ণের জমিদারির নাম জানেন? না, সেভাবে শুনিনি। আসলে এরকম কত রাজাই তো আছেন যারা যারা দেশকে স্বাধীন করার জন্য সময় অসময়ে স্বাধীনতা সংগ্রামীদের পাশে দাঁড়িয়েছেন। যাই হোক, এর জমিদারির নাম রংমহল। আর এই অঞ্চলের বিশেষত্ব হচ্ছে এখানকার ফুল। এখানে দারুণ ফুলের চাষ হয়। ভারতে এবং ভারতের বাইরে এখান থেকে ফুল রপ্তানি করা হয়। কাজেই ধাঁধার প্রথম অংশের মানেটা নিশ্চয়ই এবার বুঝতে পারছেন। রঙ্গভূমি, নাট্যশালা, যেথায় থাকে ফুলের দল। নাট্যশালাকে অনেক সময় রংমহল বলে ডাকা হয়। আর ফুলের দলের ব্যাপারটা তো ইতিমধ্যেই খোলসা করে বলেছি। কিন্তু পরের ব্যাপারটা, মানে ওই ছুটতে ছুটতে হঠাৎ দেখা, চোখের দেখায় মনের বল, হ্যাঁ, ওটারও মানে আমি বের করেছি। দ্বিজেন্দ্র নারায়ণের ছেলের নাম মণিকান্ত। চোখের মণি আর দ্বিজেন্দ্র নারায়ণের ছেলের নামের মধ্যে মিলটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার ধারণা দ্বিজেন্দ্র নারায়ণের ছেলের সাথেই আইএনের চুক্তি হয়েছিল। তবে সেই চুক্তিপত্রে কি লেখা আছে তা জিনিসটা হাতে না এলে বোঝা মুশকিল। আপনি এক্ষুনি রংমহলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। উত্তরবঙ্গে পাহাড়ের পাদদেশে একটি সুন্দর জায়গা রংমহল। আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমার রোগীবাহী গাড়ি রোগী নিয়ে যাওয়ার অছিলায় আপনাকে স্টেশনে পৌঁছে দেবে। সেখান থেকে ট্রেন ধরে কাল সকালের মধ্যেই আপনি রংমহল পৌঁছে যাবেন। আশা করি আপনি আপনার লক্ষ্যে সফল হবেন। আমি চলে যাব মানে? আপনি আমার সঙ্গে যাবেন না? না বীরেন্দ্র, সেটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? আমি জানি কাজটা বিপদ আছে, কিন্তু কিন্তু বিপদে ভয় পাওয়ার মতন মানুষ তো আপনি নন আলোকলতা। তাহলে ব্যাপারটা কি? আমি সঙ্গে থাকলে আপনার বিপদ বাড়বে। আপনি আমায় বিপদ থেকে উদ্ধার করলেন, আর এদিকে বলছেন আপনি সঙ্গে থাকলে আমার বিপদ বাড়বে। এই বিপদের মুহূর্তে আপনি একজন নিকট আত্মীয়ের মতো নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে জেল থেকে বের করে আনলেন। এখন লক্ষ্য পূরণের জন্য পথও বাতলে দিলেন। আর আপনি আমার সঙ্গে থাকলে আমার বিপদ বাড়বে? আচ্ছা আলোকলতা, সত্যি করে বলুন তো, আপনি কি আমার থেকে কিছু লুকোচ্ছেন? আলোকলতা কিছুক্ষণ চুপ করে রইল। বীরেন্দ্র আলোকলতার ঘনিষ্ঠ হয়। কাছে এগিয়ে গিয়ে ওর হাতটা ধরে বলে, আলোকলতা, আমরা দুজনেই যে জীবন বেছে নিয়েছি সেখানে নিশ্চয়তা নেই, আমি মানছি। কিন্তু কিন্তু তা সত্ত্বেও আমরা তো মানুষ। আমাদেরও তো ইচ্ছা করে কোনো কোনো কাছের মানুষের সাথে দুদণ্ড সময় কাটাতে। আলোকলতা, তুমি আমার থেকে অনেক বেশি মেধাবী, কিন্তু শুধুমাত্র মেধার খাতিরে
কেবল সুখের জীবন কাটানোর মতো নারী তো তুমি নও। এই বিপদে ভরা যাত্রায় তুমি আমার সঙ্গে থাকলে আমার মনে সাহস থাকবে। আলোকলতা, যাবে আমার সাথে? তোমাকে একটা কথা বলা হয়নি বীরেন্দ্র। আমার দাদা ব্রিটিশ সরকারের পুলিশ বিভাগের একজন গোয়েন্দা। অনেক স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে ওর অবদান মারাত্মক। তার বোন হওয়ার সুবাদেই পুলিশ আমাকে তখন ধরেনি, কিন্তু আমার ধারণা দাদা আমাকে অনুসরণ করে তোমার খবর পেয়েছে, তাই আমি মরমে মরে রয়েছি। আমি তোমার সঙ্গে গেলে তোমার বিপদ বাড়বে। তাছাড়া যে মহান দায়িত্ব তোমার কাঁধে এসে বর্তেছে তার উপরেও বিপদের আঁচ নেমে আসতে পারে। তুমি একাই রওনা দাও বীরেন্দ্র। আমাদের দুজনের পথ এই মুহূর্ত থেকেই দুদিকে চলে যাবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি সফল হও। এই বলে চোখের জল মুছে পিছন ফিরে দাঁড়ায় আলোকলতা। বীরেন্দ্রর চোখে চোখ রাখার শক্তি নেই তার। এই দুর্বল মুহূর্তে বীরেন্দ্রকে দুর্বল করে দেওয়ার কোনো ইচ্ছাও নেই। সে অন্ধকার গলির দিকে এগিয়ে যেতে থাকে। বীরেন্দ্র হতবাক হয়ে দাঁড়িয়েছিল। একটা গাড়ি এসে দাঁড়ায় ওর পাশে। গাড়ির চালক ইশারায় তাকে ভেতরে উঠে বসতে বলে। গাড়ির ভেতর বসে দরজাটা টেনে দেয় বীরেন্দ্র। গাড়ি এগোতে থাকে স্টেশনের উদ্দেশ্যে। জানালার ওপারে অন্ধকার গলির শেষ প্রান্তে আলোকলতাকে দেখতে থাকে সে। তার জীবনে একটা সুন্দর প্রভাতের মতো কিছুটা আলো ছড়িয়ে দিয়ে অন্ধকারে ডুবে যাচ্ছে আলোকলতা। ট্রেন চলছে আপন গতিতে। শীতের রাত, জানলা বন্ধ থাকলেও তার সামান্যতম ফাঁক দিয়ে এমন শীতল বাতাস ঢুকছে যে হাড়ে হাড়ে কাঁপুনি ধরে যাচ্ছে। কামরায় বেশি লোক নেই। বীরেন্দ্র যে সিটে উঠে বসেছে তার ঠিক উল্টো দিকে একটি সিটে এক ভদ্রলোক চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে। বীরেন্দ্র নিজের চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে নেয়। ওপারের ভদ্রলোক হঠাৎ বলে, মশাইয়ের কোথায় যাওয়া হচ্ছে? বীরেন্দ্র এ জাতীয় খেজুর করা লোকেদের বিলক্ষণ চেনে। অকারণে লোকের গায়ে পড়ে ভাব জমিয়ে কথা বলা এদের একটা ব্যারাম। তবে এরকম সরাসরি প্রশ্ন করলে উত্তর না দেওয়াটা অভদ্রতা, তাই সে কোনো রকমে বলে, রংমহল। জায়গাটা খুব সুন্দর, দারুণ ফুলের চাষ। তা আপনার কি ওখানেই বাড়ি? না, একটা কাজে যাচ্ছি। কাজে? ওখানে আবার কি কাজ মশাই? ওটা কি শহর না মফস্বল? ধ্যারে গ্রাম। ওখানে তো শুনেছি লোকে ছুটি কাটাতে যায়। ও বুঝেছি, আপনার বুঝি ফুলের ব্যবসা। আঞ্চলিক চাষিদের সাথে সওদা টওদা করতে যাচ্ছেন নাকি? ধরে নিন সেরকমই কিছু। ধরে নেব কেন মশাই? আপনার যদি বলতে আপত্তি থাকে তাহলে বলবেন না। এত দূর যাত্রা, কামরাটাও ফাঁকা। আপনাকে দেখে ভাবলাম পথে একজন গল্প করার লোক তো পাওয়া গেল। তা মশাই, আপনার যদি আমার সাথে কথা বলতে এত বিরক্তি লাগে তাহলে মুখের উপর বলে দিলেই পারেন। এমন টেরা টেরা প্রশ্ন কেন করছেন? না না, আপনি অন্যভাবে নেবেন না। আসলে আমার শরীরটা বিশেষ ভালো নেই, তাই। সে কি, শরীর ভালো নেই কেন মশাই? ম্যালেরিয়া, উদরাময়, নাকি পুলিশের মার? লোকটা জানলো কি করে যে আমি পুলিশের মার খেয়েছি? পুলিশের খোঁজর নয় তো? এসব আবার কি কথা? পুলিশের মার খেতে যাবো কেন? আরে মশাই, অনেক তো দেখলাম। এখন লোকের হাব ভাব চালচলন দেখলেই বুঝতে পারি কে জেল থেকে পলাতক আর কে দাগি আসামি। আপনি কে বলুন তো? তার মানে আমার ধারণা সঠিক, তাই তো? আপনার কিন্তু এলেম আছে মশাই। এত বছর হরিদ্বারে কাটিয়েও আপনার বাংলায় এতটুকু মরচে পড়েনি। তবে তার থেকেও বেশি কৃতিত্ব দিতে হয় অন্য একটা বিষয়ে। বাগবাজার ঘাট থেকে প্রেসিডেন্সির কয়েদখানা ঘুরে
যেভাবে আপনি ট্রেনে এসে উঠলেন তা সকলের গম্য নয়। তা মশাই, এখন কি দেশ সেবার কাজেই ছুটছেন, নাকি অন্য কোনো ব্যক্তিগত ব্যাপার আছে? সেই কৈফিয়ত কি আমি আপনাকে দেবো নাকি? হ্যাঁ, এখানে তো আর অন্য কাউকে দেখতে পাচ্ছি না। আমায় কৈফিয়ত দেবেন না তো কাকে দেবেন? দেখুন, আপনি কিন্তু এবার আমার শিষ্টাচারের সুযোগ নিচ্ছেন। তখন থেকে অনেক ফালতু কথা বলেছেন আপনি। আমি চুপ করে আছি বলে সেটা আমার দুর্বলতা ভেবে নেবেন না। দুর্বলতা? দুর্বলতা? আপনি দুর্বল সেটা আমি স্বপ্নেও ভাবি না, তাই তো তৈরি হয়ে এসেছি। কথাটা বলেই উঠে দাঁড়ালো ভদ্রলোক। তার চাদর খসে পড়ল। বীরেন্দ্র দেখল রীতিমতো ধোপ দুরস্ত সাহেবী পোশাক পরা একজন বঙ্গ সন্তান হাতে রিভলভার নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওর সামনে। আমি কে জানতে চাইছিলেন না? আমি অলোক রঞ্জন সেনগুপ্ত, ডিরেক্টরেট অফ মিলিটারি ইন্টেলিজেন্সের সবাই এ সেনগুপ্ত নামে আমায় এক ডাকে চেনে। নিশ্চয়ই ভাবছেন আপনার মতো মানুষকে কেন এত ইনফরমেশন দিলাম। কারণ আর বেশিক্ষণ তো আপনার আয়ু নেই। আমার বোন যবে থেকে আপনার সাথে ঘুরঘুর করতে শুরু করেছে তবে থেকেই আমি ব্যাপারটা আঁচ করেছিলাম। কিন্তু মশাই, এখনো একটা জিনিস আমার কাছে পরিষ্কার হয়নি, আপনি রংমহলে যাচ্ছেনটা কোথায়? সে কৈফিয়ত আমি আপনাকে দেব না। দেবেন দেবেন, আলবাত দেবেন। এই বন্দুক থেকে যে সীসা বেরোয় তা কিন্তু আচ্ছা আচ্ছা রাঘব বোয়ালকে হিমশীতল ঘুমের দেশে পাঠিয়ে দেয়। আপনি যদি সোজা কথায় উত্তর না দেন তাহলে আপনাকেও সেই ঘুমের দেশে পাঠাতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। বীরেন্দ্র বুঝল সম্মুখ সমর ছাড়া লোকটাকে সাহায্য করা যাবে না। সিটের দুধারে ভর দিয়ে হঠাৎ চোখের নিমেষে নিজের শরীরটা শূন্যে ছুঁড়ে দিল সে। বন্দুকধারী কিছু বুঝে ওঠার আগেই তার হাতে লাথি মারল বীরেন্দ্র। ধাতব হাতিয়ার ছিটকে পড়ল কামরার এক কোণে। মেঝেতে পড়েই ছিটকে একটা সিটের তলায় ঢুকে গেল বন্দুকটা। ঘটনার আকস্মিকতায় চমকে উঠেছিল লোকটা। হাতের হাতিয়ার হাতছাড়া হওয়ায় ক্রুদ্ধ বাঘের মতো সে ঝাঁপিয়ে পড়ল বীরেন্দ্রর উপর। হঠাৎ হামলা করে বীরেন্দ্রকে একটা সিটের উপর কাত করে শুয়ে দিল সে। লোকটা দু হাতে চেপে ধরল বীরেন্দ্রর গলা। প্রবল নিষ্পেষণে দম বন্ধ হয়ে আসছিল। কোনো রকমে নিজের হাত দুটো এক জায়গায় জোড়া হাতে করে একটা ৮২ শিক্ষার ঘুষি চালালো বীরেন্দ্র। শব্দ করে লোকটা ছিটকে পড়ল। ওর ৮৭ চাপ থেকে মুক্তি পেয়ে জোরে জোরে শ্বাস নিয়ে উঠল বীরেন্দ্র। প্রবল শব্দ করে রাতের অন্ধকারে ইস্পাতের অজগরের মতো ছুটে চলেছে রংমহলগামী ট্রেন। তার ভেতর প্রবল দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হয়েছে ওরা দুজন। একবার ওর উপর ঝাঁপিয়ে পড়ছে, পরক্ষণে অপরজন পাল্টা আঘাত হানছে। দুই রক্তপিপাসু বাঘের মতো ট্রেনের কামরার ভেতরে একজন আরেকজনকে ঘায়েল করতে উঠে পড়ে লেগেছে বীরেন্দ্র ও তার প্রতিপক্ষ। এমন সময় হঠাৎ সশব্দে ট্রেনটা ব্রেক কষল। নির্ঘাত কোনো স্টেশনে এসে দাঁড়িয়েছে গাড়িটা। বীরেন্দ্র একটু অন্যমনস্ক হতেই রিভলভারটা নাগালের মধ্যে পেয়ে গেল তার প্রতিপক্ষ। ও কিছু বুঝে ওঠার আগেই সেই বন্দুকের নল ওর পিঠে ঠেকিয়ে লোকটা বলে উঠল, অনেক কেরামতি দেখিয়েছ বাবাজি, আর কোনো চালাকি নয়। এবার কিন্তু আর কোনো সতর্কবাণী দেব না, সরাসরি গুলি চালাবো। হ্যাঁ, তাতে হয়তো তোমার পরিকল্পনা জানা হয়ে উঠবে না, কিন্তু তুমি যে কাজে যাচ্ছ সেটা যে বানচাল হয়ে যাবে কিছু দিনের জন্য তা বলাই বাহুল্য। চুপচাপ বসে। লোকটার কথা শেষ হবার আগেই কামরার বন্ধ দরজায় টোকা পড়ল। বীরেন্দ্র চমকে উঠে সেদিকে তাকালো। লোকটা কোনো জবাব না দিয়ে চুপ করে বসে রয়েছে। এই কামরায় নতুন কোনো যাত্রী উঠলে বীরেন্দ্রকে সামলাতে তার সমস্যা হবে। বাইরে থেকে আবার শব্দ হলো। কামরায় ওঠার জন্য কেউ বারংবার দরজায় আঘাত করছে। বন্দুকধারী বাধ্য হয়ে উঠে দাঁড়ালো। বন্দুকটা বীরেন্দ্রর দিকে তাক করে রেখে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল সে। এই, খুব সাবধান, কোনো চালাকি করলে কিন্তু গুলি করে খুলি উড়িয়ে দেবো একদম। এই বিপদের মধ্যে আবার কে এলো?
কেউ কি আমাকে সাহায্য করতে এলো নাকি নাকি আরো বড় কোনো বিপদ আসতে চলেছে? লোকটা আশা করেছিল বীরেন্দ্র হয়তো কোনো এদিক ওদিক করবে, কিন্তু বাইরে থেকে কোনো প্রত্যাঘাতের আশঙ্কা করেনিও। দরজার ছিটকিনিটা খুলতেই দরজার বাইরে থেকে একটা প্রবল ধাক্কায় দরজার পাল্লাটা ওর হাতে এসে লাগলো। বন্দুকটা ছিটকে পড়লো লোকটার হাত থেকে। তুই? এ কি তুমি? বাইরে থেকে রিভলভার হাতে কামরার ভেতর প্রবেশ করলো আলোকলতা। তার চোখে মুখে অদ্ভুত কাঠিন্য। সে আলোক রঞ্জনকে বলল, নিজের জায়গা থেকে এক চুল নড়বে না দাদা। জীবনে অনেক পাপ তুমি করেছো, তবে এইবার আমি তোমার উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছি। তোমাকে আঘাত করতে হলে আমাকে অনেক কষ্ট পেতে হবে ঠিকই, কিন্তু দেশের কাজে বাধা দেওয়ার শাস্তি হিসেবে যদি তোমার উপর গুলি চালাতে হয়, তাহলেও কিন্তু আমার হাত কাঁপবে না। কাজটা আমার জন্য কঠিন করে তুলো না দাদা, আমি তোমাকে অনুরোধ করছি। এবার বুঝতে পারলে এই চুক্তিপত্র কেন এতটা জরুরি? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, রাজা মণিকান্ত এবং গোটা ভারতবর্ষের প্রায় 5টি বিপ্লবী সংগঠনের মধ্যে এই চুক্তি সত্যি ঐতিহাসিক। এই চুক্তিপত্র ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি হাতে পৌঁছে দিতে পারলে এক ভয়ঙ্কর কর্মকাণ্ড হবে। এক রাতে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সীমান্ত বরাবর ঝাঁপিয়ে পড়বে ব্রিটিশ সরকারের উপর। দেশের বিভিন্ন স্বাধীনতাকামী রাজ্যের রাজপরিবার নিজেদের সৈন্য সামন্ত নিয়ে দেশের অভ্যন্তরে বিরোধ সৃষ্টি করবে, আর একই সাথে ওই 5টি বিপ্লবী দল তাদের শাখা সংগঠন এবং সদস্যদের নিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করবে। এক রাতে এই ত্রিমুখী আক্রমণে নাস্তানাবুদ হবে ব্রিটিশ রাজত্ব। কে বলতে পারে হয়তো এই ত্রিফলা আক্রমণেই এক রাতে সাবার হয়ে যাবে ব্রিটিশ রাজ। আলোকলতা, তুমি ভাবতে পারছো? আমরা নিজের চোখে দেখতে পাবো ভারতের স্বাধীনতা। ইউনিয়ন জ্যাগের বদলে আমাদের দেশের তেরঙ্গা পতাকা উড়বে দেশের প্রতিটা অলিতে গলিতে। ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে আলোকলতা। আমরা একসাথে স্বাধীন ভারতবর্ষে বেঁচে থাকবো, গড়ে তুলবো আমাদের ভালোবাসার সংসার। কারো দাসত্বে নয়, আপন নিয়মে বাঁচবো আমরা। আলোকলতা বীরেন্দ্রর বুকে মাথা রাখে। রাজা দ্বিজেন্দ্র নারায়ণের জমিদারির এক কোণে দাঁড়িয়ে কথোপকথন করছিল ওরা দুজনে। ট্রেনের কামরায় হঠাৎ হাজির হয়ে নিজের দাদাকে ঘাবড়ে দিয়েছিল আলোকলতা। ওর দাদা কিছু করে ওঠার আগেই তাকে হাত পা বেঁধে কামরার এক কোণে বসিয়ে ট্রেন থেকে নেমে এসেছিল ওরা দুজনে। তারপর রংমহলে এসে রাজা দ্বিজেন্দ্র নারায়ণকে সবটা বলতেই তিনি বুঝতে পারেন মাহেন্দ্রক্ষণ উপস্থিত। এত বছর আগে যে চুক্তি তৈরি করা হয়েছিল সেই চুক্তি কার্যকরী করার সময় এসে গেছে। এই চুক্তিপত্র বীরেন্দ্রর হাতে তুলে দেন তিনি। সেটা পড়ে সমস্ত ব্যাপারটা বুঝতে পারে বীরেন্দ্র। হুজুর, আপনারা পালান, ভীষণ বিপদ। অনেক সেপাই আসছে। সেপাই? সাহেবদের সেপাই। হুজুর গাড়ি নিয়ে আসছে। বাহ, বেশ এলাহি বন্দোবস্ত তো। নিশ্চয়ই কেউ স্টেশন থেকে দাদাকে উদ্ধার করেছে, আর দাদা আমাদের খবর দিয়ে দিয়েছে আসল জায়গায়। আমার তখনই একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, ভুল হয়ে গেল। বেশ কয়েকটা পুলিশের জিপ দ্বিজেন্দ্র নারায়ণের জমিদারির দিকে এগিয়ে আসছে বলে খবর পাওয়া গেছে। প্রহরীর পিছন পিছন রাজা দ্বিজেন্দ্র নারায়ণ ছুটে এলেন। এত বছর পর ভেবেছিলাম যে ব্রিটিশ দাসত্বের ঊর্ধ্বে উঠে এবার স্বাধীনতার আলো দেখবে আমাদের দেশ, কিন্তু সেই আশার আলো হঠাৎ যে এভাবে নিভে যেতে পারে তা আমি স্বপ্নেও ভাবিনি বীরেন্দ্র। রাজামশাই, আপনি একদম ঘাবড়াবেন না। আমি নিজেকে নিয়ে চিন্তিত নই, আসলে ভয় হয় আমার প্রজাদের নিয়ে। যারা আমার উপর নির্ভরশীল তাদের উপর অত্যাচার হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ওদের ব্রিটিশ অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্যই এত বছর মুখ বুজে সাহেবদের গোলামি করেছি। কতবার ভেবেছি যে এই বুঝি দাসত্বের অবসান হলো, কিন্তু আশানুরূপ ফল হয়নি। এবার যদি ওরা তোমাকে এখান থেকে ধরে তাহলে তার প্রতিশোধ নেবে আমার প্রজাদের উপর। না, ওরা হয়তো আমার কোনো ক্ষতি করবে না। ওরা জানে আমার ক্ষতি করলে এই রাজবংশ থেকে যে বিপুল পরিমাণ কর
ওরা আদায় করে তা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার প্রজাদের কি হবে বীরেন্দ্র? আপনাদের এই এস্টেট থেকে বেরোনোর বা এখানে ঢোকার পথ কি ওই একটি? হ্যাঁ, দামাল পাহাড়ের গা থেকে যে সেতু এগিয়ে এসেছে সেটাই আমাদের এস্টেটকে মূল সড়কের সাথে যুক্ত করে। এস্টেটের বাকি 3 দিকে খাদ, সেখান দিয়ে এস্টেটে ঢোকার কোনো উপায় নেই। বেশ, তবে তাই হোক। এই বীরেন্দ্র, কি হওয়ার কথা বলছো তুমি? আমি বোম মেরে ওই সেতু উড়িয়ে দেব, তারপর কোমরে দড়ি বেঁধে খাদ বরাবর নেমে যাব নিচের দিকে। আমি জানি এতে বিপদ রয়েছে, কিন্তু রাজা বাহাদুরকে এবং তার প্রজাদের রক্ষা করার এছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। না না, এ কি বলছো তুমি? তোমার প্রাণ সংশয় হবে। আমি তোমাকে কিছুতেই এই কাজ করতে দেব না। অন্য কোনো উপায় নিশ্চয়ই বের করা যাবে। আর অন্য কোনো উপায় নেই লতা। তাছাড়া এই চুক্তিপত্র ব্রিটিশদের হাতে পড়লে সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যাবে। আর আমাকে ধরতে পারলে ওরা কি আমায় জীবিত রাখবে বলে ভেবেছ? তার থেকে এই পন্থাটাই সবচেয়ে উপযুক্ত। রাজামশাই, আমার লতাকে আপনার কাছে রেখে গেলাম। আপনি নিশ্চিন্তে এগিয়ে যান বীরেন্দ্র। আমি থাকতে আলোকলতা দেবীর উপর কোনো আঁচ আসবে না। জয় হিন্দ। জয় হিন্দ। বীরেন্দ্র সবাইকে রাজবাড়ির ভেতর ঢুকিয়ে দিয়ে এগিয়ে গেল ওই সেতুর দিকে। বৃষ্টি পড়তে শুরু করেছে ঝিরঝির করে। সেতুর দুদিকে বোম বেঁধে তার সলতেটা বড় করে একটা ঝোপের আড়ালে এসে লুকোলো সে। তার কোমরে সেই ঐতিহাসিক চুক্তিপত্র। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এই সেতু এড়িয়ে অন্য দিক দিয়ে যাওয়ার কোনো উপায় নেই। ব্রিটিশ সরকারের গাড়িগুলো যে মুহূর্তে সেতুর ওপর উঠে আসবে, ঠিক তখনই সলতে আগুন ধরিয়ে বোমা বিস্ফোরণ করে সেতুটা আমি উড়িয়ে দেব। গাড়িগুলো সব একসাথে যদি খাদে গিয়ে পড়ে, তাহলে পরবর্তী সরকারি বাহিনী খবর পেয়ে এই পর্যন্ত আসতে অনেকটা সময় লাগাবে। সেই সময়টুকু পেলেই আমি খাদ বেয়ে নেমে কোনো নিরাপদ জায়গায় পৌঁছাতে পারবো। বৃষ্টির বেগ বাড়ছে। ভেতরে ভেতরে ছটফট করছে বীরেন্দ্র। ব্রিটিশ বাহিনী কখন আসবে সেই অপেক্ষায় গত প্রায় 1 ঘন্টা ধরে সেই ঝোপের মধ্যে বসে রয়েছে সে। এমন সময় প্রচণ্ড শব্দ পাওয়া গেল। ঘর ঘর শব্দে এগিয়ে আসতে দেখা গেল ব্রিটিশ বাহিনীর গাড়িগুলো। 2টো জিপ আর একটা বড় গাড়িতে করে অজস্র বাহিনী এগিয়ে আসছে রংমহল রাজবাড়ির দিকে। ধীরে ধীরে গাড়িগুলো সেতুর উপর এসে পৌঁছল। এ কি আমি আগুন ধরাতে পারছি না কেন? ওহ, বৃষ্টিতে একেবারে ভিজে গেছে সলতেগুলো। আমি কি করব এখন? গাড়িগুলো তো উদ্ধত ভঙ্গিতে ক্রমশ এগিয়ে আসছে রাজবাড়ির দিকে। আর কিছু দূর এগোলেই ওদের আর থামাতে পারবো না আমি। রাজবাড়িতে দ্বিজেন্দ্র নারায়ণ রয়েছেন, লতা রয়েছে, আমার লতা। না না না, আমার যা খুশি হোক, কিন্তু ওদের হাতে ধরা পড়লে ওরা তো লতাকে অত্যাচার করেই মেরে ফেলবে। ওই নিষ্ঠুর সাহেবরা সব পারে, সব। না না না, ওই নরকের কীটগুলোকে আটকাতেই হবে। কিছু একটা করতেই হবে আমায়। আমার সিদ্ধান্তের উপর নির্ভর করছে এস্টেটের অজস্র নিরপরাধ মানুষ এবং লতার জীবন। হ্যাঁ 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 হ্যাঁ, উপায় আছে, উপায় আছে। এই তো। ব্রিটিশ বাহিনীর কর্তারা গাড়ির ভেতরে বসে দেখতে পেল সেতুর ওপারে নিরস্ত্র অবস্থায় এসে দাঁড়িয়েছে বীরেন্দ্র কৃষ্ণ মুখোপাধ্যায়। তার হাতে কিছু মুঠো করে ধরা রয়েছে। সেইগুলো যে কি তা বুঝতে পেরেই ওরা আঁতকে ওঠে। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। ওই অপ্রশস্ত সেতু দিয়ে 3-3টে গাড়ি মুহূর্তের মধ্যে ঘোরানো অসম্ভব। এদিকে বীরেন্দ্র বৃষ্টি মাথায় করে ছুটতে শুরু করেছে গাড়ির দিকে। ব্রিটিশ বাহিনীর গাড়িগুলো থমকে গেছে। বীরেন্দ্র আর গাড়িগুলোর মধ্যে দূরত্ব ক্রমশ কমছে। এক সাহেব অফিসার গাড়ির জানালা দিয়ে মুখ বার করে চিৎকার করে ওকে থামতে বললেন। In the name of the crown, take another step and I shall be forced to open fire. কিন্তু বীরেন্দ্র দৃঢ় প্রতিজ্ঞ। এসপার নয় ওসপারের লড়াইয়ে নেমেছে সে। বিদেশি বন্দুক থেকে গুলি চলল। সেই গুলি এসে লাগলো বীরেন্দ্রের বুকে। বন্দে মাতরম! আর পরক্ষণেই পরপর 2টো বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল গোটা পাহাড়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোটা দামাল পাহাড়ের সেতু। ধুলোর ঝড় উঠল সেখানে।
খাদের অতল গহ্বরে তলিয়ে গেল ব্রিটিশ বাহিনীর গাড়িগুলো, সঙ্গে হারিয়ে গেল ভারত মায়ের আরও এক বীর সন্তান। দেশ স্বাধীন হয়েছে আজ 4 বছর হল। হরিদ্বারের এই স্কুলে আজ স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। ছাত্ররা জমায়েত হয়েছে স্কুলের মাঠে। প্রধান শিক্ষক হরনাথ শাস্ত্রী স্কুলের মাঠে এক বীর ভারত সন্তানের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন। সেই মূর্তির মুখের সঙ্গে এই স্কুলের এক প্রাক্তন শিক্ষকের খুব মিল। স্কুল মাঠের বাইরে দাঁড়িয়ে চোখের জল ফেলছিল আলোকলতা। তার প্রিয়তম বীরেন্দ্র যে স্কুলে, যে হরিদ্বারে জীবনে একটা বড় সময় কাটিয়েছে, আজ সেই অঞ্চলেই চিকিৎসা করে সে। মূর্তির মুখ দেখে বীরেন্দ্রর জন্য বুকের বাদিকটা কেমন যেন করে উঠল। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। শেষ হলো আমাদের আজকের গল্প ধূমকেতু। আজকের গল্প পাঠে ব্রতদীপ, অন্যান্য চরিত্রে ইন্দ্রনীল ভাদুরী, শুভদীপ্ত, নীল, আকাশ, দেবজিৎ, কৌশিক, সৌভিক, অনুশ্রী, ধ্রুব ও সৌমি। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প ধূমকেতু? কমেন্ট বক্সে লিখুন আপনার ফিডব্যাক। পরবর্তী গল্পের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। ফলো করতে পারেন ফেসবুক ও ইনস্টাগ্রামে। শুনতে থাকুন থ্রিলার ডেন। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য। জয় হিন্দ।